আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর ২৮টা মিস কল দেখে অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলে উপর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে ঢুকলো ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠল। সাধারণত ওর ফোন আমি কখনোই ধরি না। আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা ৩ বার ফোনটা প্রাইভেট করার পর ভাবলাম অফিস থেকে হয়তো বা জরুরি কোনো ফোন এসেছে। তাই ফোনটা টেবিল থেকে হাতে নিতেই এক নিমিষে যেন আমার বুকের ভিতরটা নিস্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত নাম্বার নয়, জলজ্যান্ত একটা নাম ভেসে উঠেছে, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। ফোনটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আতঙ্কে পাসওয়ার্ড দিয়ে ফোনটা আমি খুললাম। সাইমের পাসওয়ার্ড আগে থেকে আমার জানা, আমাদের বিবাহ বার্ষিকী। কল লকটা ওপেন করতে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একটা দুইটা নয়, গতকাল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত রাফিয়া মোট 28টা মিস কল দিয়েছে। 28টা মিস কল! একটা মানুষের ফোনে তার বান্ধবীর 28টা মিস কল থাকার মানে কি? তাও আবার মাঝরাত্রে। আমার আর সাইমনের বিয়ে হয়েছে 4 বছর। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। ঢাকার এই ধানমন্ডির ফ্ল্যাটে বিয়ের পর থেকে আমরা বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম। সায়ম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো থাকি। আমাদের এই সাজানো সংসারে আমার ছোটবেলার বান্ধবী রাফিয়ার যাতায়াত নিয়মিত। রাফিয়ার ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন ওকে আমি আমাদের এই ফ্ল্যাটে এনেছিলাম। সাইমন ওকে বোনের মতো শ্রদ্ধা করত, অন্তত আমি তেমনই জানতাম। কি দেখছো এভাবে? ওয়াশরুম থেকে সাইমন বের হয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এভাবে বলল। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপবাদ কিংবা ভয়ের লেশ মাত্র নাই। ফোনটা ওর দিকে আমি ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর রাফিয়ার করা 28টা মিস কল লাল দাগ হয়ে স্ক্রিনের মধ্যে জলজল করছে। সাইমন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের চাইতে আর একটু দ্রুত পড়ল। পরক্ষণে ও একটা মলিন হাসি হেসে বলল, ও রাফিয়া ফোন করেছিল? ও, আমি তো খেয়ালই করিনি ও এতবার ফোন করেছে। ও মনে হয় আবারও কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ওর ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? আমার নিজের কণ্ঠস্বর কেন জানি আমার কানে অচেনা লাগলো। ঝামেলা? ঝামেলায় পড়লে ও মাঝরাত্রে আমাকে ফোন না করে তোমাকে 28টা ফোন করবে? সাইমন, ও কি তোমার বান্ধবী না আমার? সাইমন টাওয়ালটা চেয়ারের উপরে রেখে আমার দিকে এগিয়ে আসলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও কি ভেবে যেন সরিয়ে নিল। রুবি, রুবি, তুমি ভুল বুঝছো। রাফি আসলে ওর এক্স হাজবেন্ডের বিরুদ্ধে আইনি কিছু পরামর্শ চাচ্ছিল। পরামর্শ দেওয়ার ছিল। আমাদের কোম্পানির লিগেল অ্যাডভাইজারকে ও চেনে। আইনি পরামর্শ রাত 2টায় হয়, ওর আমি কথা কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না পর পর 28 বার কল করা কি এটা শুধু পরামর্শের জন্য? সাইমন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার বিরক্ত সাজার ভান করলো। তুমি তিলকে তাল বানাচ্ছ রুবি। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে আর তুমি সেটা পরকীয়ার গন্ধ ছোটাচ্ছ রুবি। ও তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, শক্ত করে বলল। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে। এখন ও আমার অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। সাইমন অফিসে চলে যাওয়ার পরেও আমার মনের ঝড় থামলো না। ড্রয়িং রুমে বসে শুধু ভাবছিলাম আমার কোথায় ভুল হলো। সত্যি কি সাইমন আমার চোখের আড়ালে রাফিয়ার সাথে কোনো সম্পর্ক গড়ে তুলেছে? হাজারো প্রশ্ন, কৌতূহল আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কাঁপতে কাঁপতে হাতে থাকা ফোনটা থেকে রাফিয়ার নাম্বারটা ডায়াল করলাম। বুকের ভিতরটা টিপ টিপ করছিল। 3বারের বার রাফিয়া ফোনটা রিসিভ করলো। ঘুম জড়ানো অবস্থায় রাফিয়ার কণ্ঠ ভেসে উঠলো, হ্যালো সাইমন। হ্যালো সাইমন, তুমি এখন ফোন করলে? কাল রাত্রে আমি কতটা ভয়ে ছিলাম জানো, তোমাকে কতবার ফোন দিয়েছি। কথাটা শেষ হওয়ার আগে রাফিয়া থেমে গেল। রাফিয়া মনে হয় বুঝতে পেরেছে যে কলটা সাইমন করেনি, কারণ এই পাশ থেকে কোনো উত্তর আসছিল না। আমি একটা গভীর শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গিয়েছে রাফিয়া, আমি রুবি বলছি। ওই পাশ থেকে পুরো নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যে মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজকে একটা শব্দ উচ্চারণ করতে পারতেছে না। কাল রাত্রে সাইমনের ফোনে তোমার 28টা মিস কল দেখলাম। বলবে একটু তোমার কি দরকার ছিল যে মাঝরাত্রে আমার স্বামীকে 28 বার তোমাকে কল করার ছিল? রাফিয়া একটু কিছুক্ষণ চুপ থেকে গলাটা একটু পরিষ্কার করে নিল। এরপর একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। তারপর বলল, আরে রুবি, তুই কাল রাত্রে আমার ফ্ল্যাটের নিচে কিছু বকাটে ছেলে খুব ঝামেলা করছিল। তোকে ফোন করতে চেয়েছিলাম, ভাবলাম তুই তো ঘুমাচ্ছিস। আর সাইমন ভাইয়া তো এসব বিষয়ে খুব সাহসী, তাই ওনাকে মিথ্যা বলিস না রাফিয়া। আমার চিৎকার ড্রয়িং রুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসলো। তুই ফোন পেলে পুলিশকে ফোন করতি, তোর বাড়ির গার্ডকে ডাকতি। সাইমনকে 28 বার কল করার কোনো যুক্তিকতা নেই। সাইমনকে যদি ভাইয়াই ভাবতি, তাহলে ফোনের ওই পাশ থেকে হ্যালো সাইমন বলে অধিকার খাটিয়ে কথা বলতি না। রাফিয়া এবার কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করলো না। ঠান্ডা গলায় রাফিয়া বলল, রুবি, তুই যা ভাবছিস তা নয়, তুই শুধু একটা সিন ক্রিয়েট করছিস। আমি শুধু সিন ক্রিয়েট করছি না রাফিয়া, আমি শুধু 4 বছরের বিশ্বাসের সীমানাটা দেখছি। এতটুকুই বলে আমি ফোনটা কেটে দিলাম। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলো। আমি চাপিয়ে রাখলাম, কাঁদতে কাঁদতে ভেঙে পড়ার সময় এটা নয়, আমাকে সত্যিটা জানতেই হবে।
সাইমন আর রাফিয়া বিশ্বাসের দুইটা মানুষ আমার জীবনে। সত্যি কি তারা আমাকে জীবন্ত কবর দেওয়ার আয়োজন করেছে? সাইমন যখন বিকাল অফিস থেকে ফিরলো, তার হাতে একটা শপিং ব্যাগ। ধানমন্ডি সে পেস্ট্রির দোকান থেকে আমার পছন্দের কেক নিয়ে আসছে। আমার রাগ ভাঙানোর এই সস্তা চেষ্টা দেখে আমার গা ঘৃণা ধরে গেল। সোফা থেকে উঠে আমি ওর মুখোমুখি হয়ে দাঁড়ালাম। কোনো ভূমিকা না করে ওর সামনে দাঁড়িয়ে বললাম, সাইমন, আগামী পরশু আমি চিটাগং এর টিকিট কেটেছি। আম্মার শরীরটা বেশি ভালো না, ওখানে কয়েকদিন আমাকে থাকতে হবে। সাইমনের চোখে এক পলকে স্বস্তির আভাস ফুটে উঠল, যা ও আড়াল করতে পারলো না। ও বলল, যাও, ভালোই তো, ঘুরে এসো, তোমারও একটু চেঞ্জ দরকার। আমি একটু মনে মনে হাসলাম। এই স্বস্তিটাই ওকে আমি দিতে চাচ্ছিলাম। আমি চিটং যাচ্ছি না, কারণ আমি দেখতে চাই এই বাসা থেকে আমি বের হওয়ার পর রাফিয়ার সাইমনের সত্যিটা কিভাবে বেরিয়ে আসে। এই লাইভ স্টোরিটার দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।